নিন বৌদি, চা খান। আর বলুন তো, আপনি এত চিন্তায় কেন আছেন? আসলে দিদি, আমি দুদিন থেকে টোনার কোনো খোঁজ খবর পাচ্ছি না। ও ব্যবসার কাজে প্রায়ই বাইরে যায়। ওই যতই দূরে যাক না কেন, ও আমাকে কল করে জানায়। ও তো দুদিন হলো আমাকে কোনো কল করছে না। তা আপনি কখনো কল দিয়ে খোঁজ করার চেষ্টা করেননি? করেছি তো, কল দিয়েছি, মেসেজ দিয়েছি, কিন্তু ভিডিও কলও দিয়েছি। ওই তো কোনো সাড়া দিচ্ছে না। আমার যে ভীষণ মন খারাপ হচ্ছে, আর চিন্তা হচ্ছে ও যে কোথায় আছে এখন। ওর কিছু আবার হলো না তো? বৌদি, আপনি এমন অস্থির হবেন না। হয়তো টোনা দাদা কোনো কাজে ব্যস্ত আছে, তাই আপনাকে কল করার সময় পাচ্ছে না। দেখবেন ফ্রি হলে ঠিকই আপনাকে কল করবে। আচ্ছা ঠিক আছে, তবে বান্টি দাদাকে একটু বলবেন ও যেন একটু টোনার খোঁজ নেওয়ার চেষ্টা করে। আপনি কোনো চিন্তা করবেন না বৌদি, আমি বলে দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এবার আসি। টনি এক আকাশ পরিমাণ হতাশা নিয়ে সুখীর বাড়ি থেকে তার নিজের বাড়িতে চলে আসে। এদিকে কালু কাক। হ্যালো টোনা দাদা, আজ আমাদের প্রাসাদে যাওয়ার সময় হয়ে এসেছে। তুমি আমার সাথে দেখা করার জন্য তাড়াতাড়ি বকুলতলায় চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি চলে আসছি। টোনা কালুর সাথে দেখা করার জন্য বকুলতলায় চলে আসে। কালু দাদা, তুমি ওই পরিত্যক্ত প্রাসাদ সম্পর্কে সব তথ্য সঠিকভাবে নিয়ে এসেছো তো? একদম পাক্কা, কোনো সমস্যা নেই ওখানে। সাথে আমাদের পছন্দের ড্রিঙ্কসও নিয়ে এসেছি, চলো। আর দেরি না করে তাড়াতাড়ি চলে যাই। তারা দুজন মিলে পরিত্যক্ত প্রাসাদের সামনে যায়। এত বড় প্রাসাদ কিভাবে নোংরা হয়ে পড়ে আছে! যদি কেউ এই প্রাসাদটার পরিচর্যা করত, তাহলে সে এই প্রাসাদটাকে দর্শনীয় স্থান বানিয়ে ভালো টাকা ইনকাম করতে পারতো। সবাই তো আমাদের দুজনের মতো চালাক না, বলো? যদি চালাক হতো তবে যে কেউ এসে এই প্রাসাদটা দখল করে নিয়ে যেতে পারতো। এমন সময় একটি পাগল পাখি এসে তাদের দুজনের সামনে হাসতে হাসতে হাজির হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রাসাদে ঢুকিস না। যদি ঢুকিস তাহলে বেঁচে ফিরতে পারবি না। আহ আহ আহ, ওই রানী তোদের খেয়ে নিবে। আমার বউকেও তো খেয়ে নিয়েছে। হা হা হা, তোদেরকেও খেয়ে নিবে। আরে এইসব পাগল কোথা থেকে আসে? যা 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 এখান থেকে। আমি তো যাবই, তোরা মরবি, তোদের মরণ এখানেই। হা হা হা। কালু দাদা, ওই পাখিটা এসব কি বলে গেল? এখানে ভূত থাকে? না না, ওসব শুধু লোকমুখেই শোনা যায়। ওসব কিছুই নেই। আমি তো মাঝে মাঝে ড্রিঙ্কস করে এসে এখানেই পড়ে থাকি। কই, কোনো তো ভূত আসে না। চলো চলো, বাইরে দেরি না করে ভিতরে ঢুকে পড়ি। কালু ও টোনা সৎ সাহস দেখিয়ে প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে। আর যেই না প্রাসাদের অন্দরমহলে ঢুকতে যাবে, আর তখনই একটা কচু গাছ হাওয়ায় দুলতে থাকে। কালু দাদা, দেখো দেখো, এখানে তো কোনো হাওয়া বাতাস কিছুই নেই, তবুও এই কচু গাছটা কেমন দুলছে। আমার এই বাড়িটাতে একদম ভালো লাগছে না। চলো চলো, এখান থেকে চলে যাই। আরে এসেই যখন পড়েছি, তবে চলে যাব কেন? দুজনে একটা টেবিলে বসে পুরো বাড়ির চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয় এবং ব্যাগ থেকে ড্রিঙ্কস বের করে তারা খেতে শুরু করে। মাথাটা বেশ ধরেছে। শুনেছি পূর্ণিমার রাতে নাকি ভূত আসে। আমি তো পূর্ণিমার রাতে থাকিই নি, তাহলে কি করে বুঝবো? তাহলে পূর্ণিমার রাতগুলোতে তুমি কোথায় ছিলে? কখনো নিজের বাড়িতে, আর কখনো বন্ধুর বাড়িতে, আর কখনো ড্রিঙ্কস করে খোলা মাটির ওপরে পড়েছিলাম। তাহলে আজ তুমি কোথায় যাবে? আজ তো পূর্ণিমার রাত। হ্যাঁ সত্যি। তাহলে সত্যি যদি ওই রানীর ভূত চলে আসে, তাহলে আমরা কি করব? চলো, আমরা এক্ষুনি এই বাড়ি থেকে পালাই। দুজনে মিলে মাতলামো করতে করতে দুলতে থাকে। ও কালু দাদা,
এ আমি কি দেখছি? কচু গাছগুলো হাওয়ায় কেমন দুলছে। কচু গাছ তো থাকে মাটিতে, কিন্তু এগুলো তো কেমন হাওয়ায় দুলছে। আমিও তো তাই দেখছি। টোনা দাদা, চলো আমরা পালাই। এই প্রাসাদে কোনো প্রয়োজন নেই। আগে নিজের প্রাণ, তারপর সম্পদ। প্রাণ থাকলে সম্পদ অনেক পাবো, কিন্তু মারা গেলে আমরা ভূত হয়ে যাব। দুজনেই ভয়ে ঘর থেকে বাইরে পালিয়ে আসে। কোথায় যাচ্ছ তোমরা? আমাকে অভিশাপ থেকে মুক্ত করো। কে কে তুমি? আমি এই প্রাসাদের রানী। ই, 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 ই। জানো তো তোমরা, আমি কতদিন হলো প্রাসাদের বাইরে যেতে পারি না। আমাকে এই কচু গাছে অভিশপ্ত হয়ে বন্দি হয়ে থাকতে হচ্ছে। কে করেছে বন্দি? আর আমরা তো জানি আপনি মারা গেছেন। তাহলে আপনি এখনো জীবিত কিভাবে? শুনবে তাহলে তোমরা আমার ইতিহাস? হ্যাঁ মহারানী, বলুন, আমরা শুনতে চাই। আমি মহারাজ ইগলের সাথে সুখেই ছিলাম, কিন্তু আমাদের রাজ্যের ওপর কুড়মুড়ি ডাইনির নজর পড়ে। কুড়মুড়ি ডাইনি একদিন, মহারাজ আর মহারানী, আপনাদের রাজত্ব শেষ। আপনাদের তো কোনো বংশধর নেই যে আপনাদের রাজ্যকে ধরে রাখবে, আর তাই আমাকেই আপনার রাজ্যের রানী বানিয়ে পদত্যাগ করে চলে যান। আমি জীবিত থাকতে এটা কোনোদিনও সম্ভব নয়। তাহলে এবার দেখুন আমি কি করি। অমনি ডাইনি আমাকে হত্যা করে, আর মহারাজ কিছু বলার আগেই আমাকে অভিশপ্ত কচু গাছ বানিয়ে দেয়, আর রাজার সাথে যুদ্ধ ঘোষণা করে। মহারাজের তলোয়ারে এক বিশেষ শক্তি থাকায় মহারাজ ডাইনিকে ভস্ম করে দেয়, আর নিজে আহত হওয়ার কারণে মহারাজ মারা যায়, আর আমি অভিশপ্ত কচু গাছ হয়েই বন্দি থেকে যাই। আপনার সাথে তো তাহলে অনেক অন্যায় হয়েছে। এবার তোরা আমাকে মুক্ত কর তোদের নিজেদের রক্ত দিয়ে। ই, 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 ই। আমাদের রক্ত দিলে যে আমরা মারা যাব। আমি তো সেটাই চাই। ই, 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 ই। এই বলে রানীর আত্মা টোনা এবং কালুকে মেরে ফেলে। কালু এবং টোনাকে মারার সাথে সাথে পুরো প্রাসাদ আলোকিত হয়ে যায়, আর রানীর আত্মাও অভিশাপ মুক্ত হয়ে যায়। টুনি, এই টুনি, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। কোথায় গিয়েছে বসে আছে কে জানে। আজ শুধু আসুক, আসুক বাড়িতে। আমি ওর ডানা কেটে ওকে ঘরে বন্দি করে রাখবো। এই গো টুনির মা, এত চিৎকার চেঁচামেচি কেন করছো? কি হয়েছে? বলি ভর দুপুর বেলায় তো তোমার চিৎকারে আর বাড়িতেই থাকা যায় না। আর বলো না গো, মেয়েটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কাজের বেলা আমি চিৎকার করে করে মরবো, অথচ আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাবো না। আর অসময় ঠিকই বাড়িতে থাকবে জানো। গিয়ে দেখো, হয়তো কোনো খালে বিলে পদ্ম তুলছে, আর নয়তো কারো পেয়ারা গাছে বসে পেয়ারা চুরি করে খাচ্ছে। না গো মাসিমা, আমি তো পেয়ারা না গো, আম চুরি করেছি। খাবে তুমি একটা? খাও খাও, খেয়ে দেখো না দুটো, ভারী মজার আম। তোরও সব চুরি করা আম খেয়ে আমি আমার পাপের বোঝা বাড়াতে চাই না। আমি বরং এখন যাই। দাঁড়া দাঁড়া, আজ তো তোকে আমি ঝাঁটাপিটা করে ছাড়বো। তোকে আমি কত করে বলেছি অন্যের কাছের জিনিসে একদম হাত দিবি না, তবুও কি তোর লজ্জা হয় না নাকি রে? হ্যাঁ, ও মা, আমার সোনা মা, আমার লক্ষ্মী মা তো তুমি। এবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। আমি সত্যি বলছি, আর কোনোদিনও আমি চুরি করব না। আমি তো তোমার বাধ্য মেয়ে হয়েই থাকবো মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইবারের মতো আমি তোকে ক্ষমা করলাম, কিন্তু এর পরের বার যদি এরকম করিস তবে সেদিন আমি তোকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব, এই আমি বলে দিলাম। হয়েছে হয়েছে,
আমাকে আর অত ভয় দেখাতে হবে না। এবার নাও তো নাও, আমার জন্য খাবার তৈরি করো। সেই সকালবেলা একটু খেয়েছিলাম কি না খেয়েছিলাম, এখন তো ক্ষুধায় আমার পেটটা একদম চোচো করছে মা। মেনু টুনির জন্য খাবার বাড়তে চায়। এদিকে টুনি বাহিরে আনমনে জানালা দিয়ে কিছু একটা দেখছিল। এমন সময় সুখী পায়রা চিৎকার করতে থাকে, আমার জানা হারিয়ে গিয়েছে, আমার জানা। দয়া করে আমার মেয়েটাকে তোমরা আমার কাছে ফিরিয়ে দাও আমার মেয়েকে। সুখী দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়েকে খুঁজে এনে দিচ্ছি গো। এরপর টুনি সুখী পায়রাকে রেখে পারুলের খোঁজে বেরিয়ে পড়ে। ওই তো পারুল, কিন্তু পারুল কালুর সাথে কেন? তার মানে কি কালু পারুলকে অপহরণ করেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা কালু। এরপরে টুনি কিছু গাছের পাতা ছিঁড়ে নিয়ে পাহাড়ের উপরে ওঠে। কালু দাদা, আরে ও কালু দাদা, বলছি তুমি এখানে কি করছো গো? আমি তোমাকে কত জায়গায় খুঁজলাম আমার কথা বলবো বলে, কিন্তু আমি তো তোমাকে কোথাও খুঁজে পেলাম না গো। আরে আরে টুনি যে, তা বলছি কি বলবি বল, আমার কান তো খোলাই আছে, যা বলবি বল, আমি তো শুনতেই পাচ্ছি। আসলে কালু, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এগুলো হলো ঔষধি পাতা, বুঝেছো? এগুলো তুমি খেলে আরো সুন্দর হয়ে যাবে, আর তখন তো সব মেয়েরাই তোমার পিছু পিছু ঘুরে বেড়াবে। তাই নাকি রে? তাহলে দে দে, আর দেরি কেন, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। কালো টুনির হাত থেকে সে ঔষধি পাতাগুলো নিয়ে খেয়ে ফেলে। ওরে বাবা রে, ওরে মা রে, এ আবার আমার কি হলো? আমার এত বায়ু কেন বের হচ্ছে? আর এসব বায়ুরা তো গন্ধই বা কেন? এই টুনি, আই, তুই আমাকে এসব কি খাওয়ালি রে? আমার যে বায়ু আর থামছেই না। যা করেছি বেশ করেছি, দুষ্টু কাক কোথাকার, তোকে আমি শাস্তি দিয়েছি, বুঝেছিস তো? এরপর টুনি পারুলকে তার পিঠে বসিয়ে নিয়ে সেখান থেকে উড়ে জঙ্গলে ফিরে আসে। আর পারুলকে সুখী পায়রার হাতে তুলে দেয়। দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর হঠাৎই একদিন মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এই বৃষ্টিতে তো অনেক মাছ ধরা যাবে, আমি বরং মাকে কোনো কিছু না জানিয়ে মাছ ধরতে চলে যাই। আমি ফিরে এলে না হয় মা আমাকে কটা কথাই শোনাবে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। এরপর টুনি জাল নিয়ে নৌকায় করে মাছ ধরতে যায়। আর তখনই হঠাৎ করে দমকা হাওয়া বইতে থাকে। টুনির নৌকাটা দমকা হাওয়াতে এপাশ ওপাশ করতে থাকে। হতে হতে এক পর্যায়ে টুনির নৌকাটা জলে ডুবে যায়, আর টুনিও জলে ডুবে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন টুনির জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে একটা অচেনা জায়গায় দেখতে পায়। এই কি, এখানে তো দেখছে কেউ নেই। মা, মা, আমাকে তুমি নিয়ে যাও মা, আমি যে ভুল জায়গায় আটকে গেছি মা, কোথায় কোথায় তুমি? টুনির এমন চিৎকার যেন কেউই শুনতে পায় না, কিন্তু হঠাৎ করে টুনি কারো আওয়াজ শুনতে পায়। এই মেয়ে, তুমি আর সামনে এগিয়েও না, সামনে যে তোমার জন্য ঘোর বিপদ। কে কে তুমি? তুমি আমার সামনে কেন আসছো না? আর আমাকে কে শেষ করে দেবে? জল রাক্ষসী তোমাকে মেরে ফেলবে। কে? তুমি এসব কে বলছো? আমি একদম ঠিক কথাই বলছি। আমি হলাম অচিনপুরের যুবরাজ। আমি এখানে এসেছিলাম শিকার ধরার জন্য, কিন্তু তখনই যে আমি জল রাক্ষসীর সামনে পড়ে যাই, আর তখনই তার নজর আমার উপর পড়ে। সে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি না করাতে সে ভীষণ রেগে যায়, আর তারপর সে আমাকে এই গাছের ভেতরে বন্দি করে রাখে। একে, তুমি এসব কি বলছো কি? তোমার কি তবে মুক্ত হওয়ার কোনো উপায় নেই? আছে তো, একটা উপায় আছে। তাই? তাহলে আমাকে বলো, কি কি সেই উপায়? এই জঙ্গলের শেষের দিকে একটা বিরাট গাছ আছে, আর সেই গাছের উপরে আছে একটা বিরাট ফুলকপির ঘর, আর সেই ঘরের মধ্যেই আছে একটা আগুন কাঠি। সেই আগুন কাঠি এনে যদি আমাকে স্পর্শ করানো যায়, তবে যে আমি আবারও আগের মতো হয়ে উঠবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি উড়ে উড়ে সেই গাছের কাছে যায়, আর গিয়ে দেখে সত্যি সত্যি একটা ফুলকপি ঘর রয়েছে গাছের ডালে। এরপর টুনি সেই গাছের ডালের ফুলকপি ঘরের ভেতরে ঢুকে পড়ে। সে যেই না আগুন কাঠি হাতে নেয়, তখনই সেখানে জল রাক্ষসী প্রকট হয়। পুচকি মেয়ে, তোর কিনা এত বড় সাহস, তুই আমার আগুন কাঠিতে হাত দিয়েছিস? দে ওটা আমাকে এক্ষুনি ফিরিয়ে দে, দে বলছি।
নইলে তোর কপালে দুঃখই আছে। না না, এটা আমি তোকে কিছুতেই দেব না। টুনি আগুন কাঠিটা নাড়াতে আগুন কাঠি থেকে আগুন বের হয়ে রাক্ষসের শরীরে লাগে। অমনি রাক্ষসী সেখানে বধ হয়ে যায়। তাছাড়া আগুন কাঠি যে সৎ লোকের কাছে গেলে আগুন কাঠির শক্তি দ্বিগুণ বেড়ে যায় সেটা কেউই জানতো না। এদিকে রাক্ষসী মারা যাওয়ায় যুবরাজও গাছ থেকে মুক্ত হয়ে বেরিয়ে নিজের আসল রূপে ফিরে আসে। তোমাকে যে অনেক ধন্যবাদ। চলো, তোমাকে আমি বাড়িতে পৌঁছে দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাজকুমার, ঠিক আছে, চলো। এরপর তারা দুজনে নিজেদের জায়গায় ফিরে যায়। আর সবাই সবার মতো করে সুখে শান্তিতে থাকতে লাগে। কিছুদিন পর তো আমি ডিম দেব, অথচ আমার একটা বাড়ি নেই। আমার ডিম ফুটে তো কিছুদিন পর তো আমার ডিম ফুটে ছানা বের হবে, আর ছানাদেরকে ঘরে রেখে তো আমাকে আবার খাবার খুঁজতে যেতে হবে। আমার ছানারা তো বাসায় একাই থাকবে। তখন যদি আবার কোনো শিকারী পাখি এসে আমার ছানাদের কোনো ক্ষতি করে, না না, তা আমি হতে দেব না। যাই, জঙ্গল থেকে কিছু কাঠ আমি খুঁজে নিয়ে আসি। কাঠ তো আমি পেয়ে গেলাম, এবারে আমাকে ভালো একটা গাছ খুঁজতে হবে, কিন্তু আমি কোন গাছটা নেব? টুনি এদিক ওদিক তাকিয়ে গাছ খুঁজতে থাকে। হঠাৎই একটা বড় গাছ দেখে টুনি বলতে থাকে, পেয়েছি পেয়েছি, আমি এই বড় বট গাছটার ডালেই ঘর বানাবো। না না বাপু, আর দেরি করে কোনো লাভ নেই, যাই আমি বরং আমার কাজে লেগে পড়ি। টুনি কাঠ দিয়ে বট গাছের ডালে একটি বাড়ি বানাতে থাকে। অর্ধেক বাড়ি বানাতেই সমস্ত কাঠগুলো শেষ হয়ে যায়। এই যা, কাঠগুলো কিনা শেষ হয়ে গেল, আবারও বাড়ি বানাতে যেতে হবে কাঠ খুঁজতে। চল টুনি চল, তুই আর দেরি করিস না। এরপর টুনি জঙ্গলের উদ্দেশ্যে উড়াল দেয়। আর ঠিক তখনই টুনির অর্ধ বাড়ির সামনে যজ্ঞ আসে। কতদিন হয়ে গেল আমি একটা নতুন বাড়ি বানাতে পারছি না, আর এই ছোট্ট টুনি কিনা নিমিষে একটা বাড়ি বানালো। এই ছোট্ট গরিব টুনি নতুন ঘরে থাকবে, আর আমি কিনা পুরোনো ঘরে থাকবো? না না, তা কিছুতেই হতে পারে না। আমি এক্ষুনি এই ঘরটা ভেঙে দেবো। হ্যাঁ, আমার নাম হলো যজ্ঞ কাক। আমি কখনো কারো ভালো দেখতে পারি না, কারো না। যজ্ঞ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টুনি সেখানে সামান্য কিছু কাঠ নিয়ে আসে। এরপর সে তার ভাঙা বাড়ি দেখে ভীষণ কাঁদতে থাকে। এ কে কি, আমার বাড়িটা এভাবে কে ভাঙলো? আমি তো একটু আগে বাড়িটা বানিয়ে রেখে চলে গেলাম, তবে কি এখানে কেউ এসেছিল? কে কে এমনটা করলো? আরে ওই তো তোতা দাদা যাচ্ছে, আমি বরং তাকে গিয়ে জিজ্ঞেস করি। এরপর টুনি উড়ে তোতার কাছে যায়। কি ব্যাপার রে টুনি, তোর আবার কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? আসলে দাদা, আমি না বাড়ি বানানোর জন্য জঙ্গল থেকে কাঠ এনেছিলাম। অর্ধেক বাড়ি বানানোর পর আমার কিছু কাঠের কমতি পড়ে, তাই আমি আবারও কাঠ আনতে যাই। কিন্তু দেখো, ফিরে এসে আমি দেখি কে যেন আমার কাঠের ঘরটা ভেঙে ফেলেছে। দাদা, তুমি কি দেখেছো আমার ঘরটা কে ভেঙেছে? আমি তো তোর বাড়ি ভাঙতে কাউকে দেখিনি বোন, কিন্তু আমি যজ্ঞ কাককে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি যাই রে বোন, আমার যে অনেক কাজ আছে। এই বলে তোতা সেখান থেকে উড়ে যায়, আর টুনি সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। না না, এভাবে কেঁদে আর কি হবে? আমাকে তো বাড়ি বানাতে হবে, আমার কাছে যে আর কোনো কাঠ নেই। যাই, আমি বরং কিছু খড় খুঁজে নিয়ে আসি। এই খড় দিয়ে আমি আমার গাছের ডালে সুন্দর একটা বাড়ি বানাবো, আর সেখানে আমি ডিম দেব। টুনি খড় দিয়ে বাড়ি বানানোর কাজ শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই টুনির বাড়ি বানানোর কাজ শেষ হয়ে যায়। আরে আরে বাহ, বাড়িটা তো দেখতে বেশ সুন্দর হয়েছে। এখন তবে আমার আর কোনো চিন্তা নেই। যাই, এবারে গিয়ে মিষ্টি ফল খুঁজে নিয়ে আসি। বাড়ি বানাতে বানাতে আমার বড্ড ক্ষুধা পেয়ে গেছে। টুনি মিষ্টি ফল খোঁজার জন্য বনের গভীরে চলে যায়, আর ঠিক তখনই যজ্ঞ সেখানে আসে। আরে আরে, ছোট্ট টুনি তো দেখছি বেশ জেদি। একটা বাড়ি আমি ভেঙে দিয়েছি বলে জেদ করে আরেকটা বাড়ি বানিয়েছে। কোনো ব্যাপার না, তবে এই বাড়িটাও আমি ভেঙে দেব। এরপর যজ্ঞ টুনির ঘরের বাড়িটাও ভেঙে দেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। কালো কাক টুনির সেই ঘরটি ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে টুনি খাবার নিয়ে এসে দেখে তার ঘরটি ভাঙা। একে একে, ঝড় নেই বাতাস নেই, আমার ঘরটা এভাবে ভেঙে গেল কি করে? আমার এমন ক্ষতি কে করছে কিছুই তো বুঝতে পারছি না। আমি কত কষ্ট করে বাড়িটা বানিয়েছি। টিয়ে দিদি, ও টিয়ে দিদি, আমার বাড়িটা এভাবে কে ভাঙলো? তুমি কি কাউকে দেখেছো? আমি তো তেমন কাউকে দেখিনি,
তবে ওখানে যজ্ঞ দাঁড়িয়ে ছিল বোন। তার মানে ওই যজ্ঞই আমার বাড়িটা ভেঙেছে। আমি এক্ষুনি যাবো ওর কাছে। যজ্ঞ দাদা, কাজটা কিন্তু তুমি একদম ভালো করনি। পরপর তুমি দুবার আমার কষ্টের বাড়িটা ভেঙে দিয়েছো। আমি তোমার নামে বনের মোড়লের কাছে নালিশ দেব। চুপ কর বেয়াদব কোথাকার। তোর কাছে কি এমন প্রমাণ আছে বলতো যে তোর ঘরটা আমি ভেঙে দিয়েছি? প্রমাণ ছাড়া মোড়ল কোনো বিচার করবে না, বুঝতে পেরেছিস তো? এসব কথা বলে যজ্ঞ টুনিকে তাড়িয়ে দেয়, আর টুনি নদীর পাড়ে এসে কাঁদতে থাকে। আমি কত কষ্ট করে বাড়ি বানিয়েছিলাম, এখন আমি কোথায় থাকবো, কি করব? আমার মাথায় যে কোনো কিছুই আসছে না। তখনই নদীর পাড় থেকে ঈগলের ছানা ইকড়ে চিৎকারের আওয়াজ ভেসে আসতে থাকে। বাঁচাও, আমাকে বাঁচাও, মা, বাবা, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে ভেসে যাচ্ছি। আরে আরে, ছানারা তো ভেসে যাচ্ছে না, এক্ষুনি ওকে উদ্ধার করতে হবে। মাসিমা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আজকে আমি মরেই যেতাম, জানো? তখনই সেখানে ঈগল আসে। এই দুনিয়ায় তুই আমার মেয়েটার হাত এভাবে ধরে রেখেছিস কেন বলতো? তাছাড়া আমার মেয়েটার এমন অবস্থাই বা কি করে হলো? তুই নিশ্চয়ই আমার মেয়ের কোনো ক্ষতি করেছিস, তাই তো? আজ তো আমি তোকে কিছুতেই ছাড়বো না। আরে আরে বাবা, তুমি এসব কি বলছো তা কি বলো তো? টুনি মাসিকে তুমি কিছু করো না। টুনি মাসি আজকে না দেখলে আমাকে তুমি আর দেখতে পেতো না, আমাকে তুমি আর দেখতে পেতে না বাবা। এসবের মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে বাবা, আমি গাছের ডালে বসে বসে ফল খাচ্ছিলাম, হঠাৎই জোরে বাতাস আসে, আর আমি তাল সামলাতে না পেরে নদীতে পড়ে গিয়েছিলাম। আমি তো সাঁতার জানি না, তাই আমি নদীতে পড়ে চিৎকার করছিলাম, আর তখনই টুনি মাসি এসে আমাকে বাঁচিয়েছে। টুনি বোন, আসলে আমি না বুঝেই তোকে অনেক কথা বলে ফেলেছি। তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে। কিন্তু তোর চোখে এমন পানি কেন? তোর আবার কি হয়েছে সেটা বলতো। এরপর টুনি কাঁদতে কাঁদতে ঈগলকে সবটাই খুলে বলে। তুই একদম চিন্তা করিস না, আমার দুটো বাড়ি, একটা নদীর পাড়ে আর একটা হচ্ছে বনের ওপারে। বনের গভীরের যে বাসাটা, ওখানে আমরা থাকি, আর তুই তো নদীর পাড়টাতেই থাকতে পারবি। ঈগল দাদা, আমি তোমার এই ঋণ কোনোদিনও পরিশোধ করতে পারবো না দাদা। দাঁড়ে বোন, এখন ওই বাড়িটাতে গিয়ে তুই বরং রেস্ট নে। আর হ্যাঁ, কোনো বিপদ হলে আমাকে বলিস কিন্তু। টুনি ঈগলের বাড়িতে প্রবেশ করে, আর এদিকে ঈগল তার মেয়েকে নিয়ে বনের গভীরে প্রবেশ করে। টুনি অনেক সুখে শান্তিতে নদীর পাড়ে ঈগলের দেওয়া সেই বাড়িতে বসবাস করতে থাকে। এমনই একদিন টুনি তার বাসায় দুটো ডিম দেয়। আর কিছুদিনের মধ্যে তো আমার ডিম ফুটে ছানা বের হবে। আজকে আমাকে অনেকগুলো খাবার সংগ্রহ করে রাখতে হবে। যাই যাই, আমি বরং খাবার খুঁজতে যাই। টুনি খাবার খোঁজার জন্য বনের দিকে উঠতে থাকে। এদিকে যজ্ঞ কাক টুনিকে উঠতে দেখে বলে, এত বড় বাড়িটা কিনা টুনি আবারও বানিয়েছে। আজ তো আমি ওর বাড়িটা আরো ভাঙবো না, আজ আমি ওর বাড়িটা দখল করব। যজ্ঞ, যা যা, তুই বরং ভেতরে ঢুকে পড়। যজ্ঞ ঘরের ভেতরে ঢুকে, এরপর সে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর সেখানে টুনি চলে আসে। সে কি যজ্ঞ দাদা, তুমি আবার আমার বাড়িতে কেন ঢুকেছো? বের হও, বের হও বলছি, ভেতরে যে আমার দুটো ডিম আছে। এই টুনি শোন, আজ থেকে বাড়িটা আমার, তুই এখান থেকে চলে যা, চলে যা বলছি। বেশি ডিম ডিম করলে কিন্তু তোর ডিমগুলোই আমি ভেঙে দেবো। এতদিন আমার কষ্টের বাড়ি ভেঙেও তোমার শান্তি হয়নি, তাই না? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি উড়ে গিয়ে ঈগলকে সবটা বলে আসে। সব শুনে তো ঈগল ভীষণ রেগে যায়। তুই আমার সঙ্গে চল টুনি, আজ আমি ওই যজ্ঞকে মজা দেখাবো। শয়তান যজ্ঞ, তুই আমার বোনের বাড়ি দখল করবি তাই তো? দাঁড়া। এসব কথা বলে ঈগল যজ্ঞর উপর আক্রমণ করতে শুরু করে, আর যজ্ঞ আহত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর থেকে টুনি ঈগলের বাড়িতে একাই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আজ বনে একটা শুকনো খড়িও নেই, কি খড়ি নেব আমি, আর কি করে বা বাড়িতে গিয়ে রান্না বসাবো? নিশ্চয়ই কাকনি আমার আগে এসে সব শুকনো খড়ি নিয়ে গেছে। ও জ্বালায় আমি বনে ঠিকঠাক ভাবে খড়ি কুড়াতেও পারি না। এই ছাগল, ছাড় আমার পাতা, ছাড়, আমার যে খুব লাগছে। আমার পাতা ছিঁড়ে খাওয়া বন্ধ কর তুই। দূর হ, দূর হ, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। এই ছাগল যে আমাকে খেয়ে ফেললো, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আরে আরে, কে যেন চিৎকার করছে, ওই যে ওই ঝোপের আড়াল থেকেই আছে। কেউ যেন সাহায্য চাইছে, যাই তো দেখি তো ঝোপের ভেতরে কে আছে, আর কে বা বিপদে পড়েছে। এই কথা বলে টুনি ঝোপের আড়ালে যায়, আর গিয়ে দেখে একটা ছাগল কলা গাছের চারা খাচ্ছে।
এই ছাগল, যা যা, দূর হ। এই কলা গাছকে ছেড়ে দে। সর সর, যা যা, হিস হিস। আহ, তুমি আমাকে বাঁচালে গো। তুমি যদি ঠিক সময় এখানে না আসতে, তবে ওই শয়তান ছাগল আমাকে যে একদম খেয়ে ফেলতো জানো। বড্ড উপকার করলে তুমি আমার। তোমার উপকার তো করলাম, কিন্তু এ কেমন কলা গাছের চারা তুমি, যে কিনা এভাবে কথা বলতে পারো? তোমাকে বাঁচিয়ে আবার কোনো ভুল করলাম না তো? তুমি কোনো ডাইনির কলা গাছ চারা নাও তো? না গো, আমি কোনো ডাইনির কলা গাছের চারা নই, কিন্তু আমি এক জাদুই কলা গাছের চারা। এক বুড়ি আমাকে এখানে রোপণ করে কোথায় যে চলে গেছে, সে আর আসেনি আমার কাছে। বুড়ি তো আসে না, কিন্তু একটার পর একটা বিপদ আসতেই থাকে। এই বনে থাকলে যে আমি মরে যাব। আহা, তুমি তো বড্ড অসহায় কলা গাছের চারা। আচ্ছা শোনো, তুমি যদি রাজি হও তাহলে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারি। আমার বাড়িতে তোমার কোনো বিপদ হবে না। আমি তোমার পরিচর্যা করব। তুমি যাবে যাবে আমার বাড়িতে? সত্যি? এই জঙ্গল থেকে উঠিয়ে নিয়ে যাবে তোমার বাড়িতে? আমি যাব। তাহলে নিয়ে যাও আমাকে তোমার সাথে। আমাকে রোপণ করো নিয়ে গিয়ে তোমার বাড়ির আঙ্গিনায়। এরপর টুনি কলা গাছ চারার কথা শুনে কলা গাছের চারাকে সেখান থেকে তুলে নিয়ে তার বাড়িতে চলে যায় আর বাড়ির আঙ্গিনায় রোপণ করে। আর এভাবে সে দিনটি কেটে যায় আর বনের মধ্যে রাত নেমে আসে। পরের দিন সকালবেলা, এমা, এটা আমি কি দেখছি? কলা গাছের চারা কিনা এক রাতেই বড় হয়ে গেছে, আবার সেই গাছে সোনার কলাও ধরেছে। হায় হায়, এটা কি করে সম্ভব? আমি তো আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না। টুনি, এত অবাক হওয়ার তো কিছু নেই। আর আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমি এক জাদুই কলা গাছ। আমি চাইলে বড় হতে পারবো আর চাইলে সোনার কলা ধরাতে পারবো। শোনো টুনি, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করেছো, আর তারই উপহার আমার সোনার কলা। তুমি এই সোনার কলা বাজারে বিক্রি করে তোমার অভাব দূর করো। তুমি তোমার সোনার কলা দিয়ে আমাকে বিপদ থেকে রক্ষা করবে? সত্যি তুমি অনেক ভালো কলা গাছ। কলা গাছ আর টুনি যখন এভাবে কথা বলছিল, ঠিক সেই সময় কাকলিকা সেখানে আসে। হ্যাঁ রে টুনি, তোর কাছে কি চিনি ধার হবে রে? আমার ঘরে না চিনি শেষ হয়ে গেছে। আরে আরে টুনি, এ আমি কি দেখছি? তোর বাড়িতে কি না কলা গাছে ধরা সোনার কলা? এই কলা গাছ তুই কোথায় পেয়েছিস রে? বল না, আমাকে বল। ও কাকুলি, তুই কলা গাছের কথা বলছিস? আরে শোন, বলছি তোকে সব ঘটনা। এই কথা বলে টুনি সরল মনে কাকুলিকে জাদুই কলা গাছের ব্যাপারে সবটা খুলে বলে। সব শুনে কাকুলির মনে লোভ জন্মে আর কাকুলি কাক টুনিকে বলে, শোন টুনি, তোকে আমি অনেক টাকা দেব। এই কলা গাছ আমার কাছে বিক্রি করে দে। তুই এই কলা গাছের ভালোভাবে যত্ন নিতে পারবি না রে? বল, আমাকে বল, তুই কত টাকা নিবি? খবরদার টুনি, তুমি আমাকে বিক্রি করে দিও না। আমি এই কাকুলির চোখে স্পষ্ট লোভ দেখতে পাচ্ছি। তুমি তোমার ভাগ্য অন্য কারো হাতে তুলে দিও না। তাড়িয়ে দাও কাকুলিকে। আমার কলা গাছ আমাকে নিষেধ করে দিয়েছে। আমার কলা গাছ আমি তোকে দেব না। যা তো বাপু, যা, চলে যা এখান থেকে। টুনির এসব কথা শুনে কাকুলি কিছু না বলে সেখান থেকে চলে আসে আর পথের মধ্যে নিজে নিজে বলতে থাকে, ওই টুনির কাছ থেকে যে করেই হোক ওই জাদুই কলা গাছে আমাকে নিতেই হবে। কিন্তু কি উপায় বের করবো আমি? ওই জাদুই কলা গাছ না পেলে যে বড়লোক হওয়ার সুযোগ আমার হাতছাড়া হয়ে যাবে। কাকুলি একা একা যখন এসব কথা বলছিল, ঠিক তখনই একটা তান্ত্রিক কাকুলির সামনে আসে। মারে, আমি এক বুড়ো তান্ত্রিক, আমাকে কিছু টাকা দিবি রে? আমি কিছু কিনে খাবো, খিদের জ্বালায় যে বড্ড কষ্ট পাচ্ছি। তুমি আমার কাছে টাকা চাচ্ছ? ঠিক আছে, আমি তোমাকে টাকা দেব। তার আগে আমাকে একটা উপকার করে দিতে হবে গো। এক জাদুই কলা গাছকে বসে আনার জন্য কোনো ওষুধ দিতে হবে। ঠিক আছে, আমি তোকে ঔষধ দেব, তবে এই ঔষধ শুধু 3 ঘন্টা কার্যকর থাকবে। তারপরে সেই জাদুই কলা গাছে বশ কেটে যাবে। এই নে তরলে শিশি। এই কথা বলে তান্ত্রিক কাকুলিকে তরলে শিশি দেয় আর তার বিনিময়ে কাকুলি তান্ত্রিককে 2টো পয়সা দেয়। তারপর বনের মধ্যে রাত নেমে আসে। কাকুলি তরলে শিশি হাতে কলা গাছের সামনে যায়।
একে কাকলি, রাতের আধারে তুই এসেছিস আমার কাছে? কি চাস বল? তোর মতলব তো ভালো নয়। তুই চলে যা বলছি এখান থেকে। চলে তো যাবই, সাথে তোকেও নিয়ে যাব। এই কথা বলে কাকলি সেই কলা গাছে তরল ছিটিয়ে দেয়, আর সাথে সাথে কলা গাছটি নেতিয়ে পড়ে। সেই সুযোগে কাকলি কলা গাছটিকে তুলে নিয়ে কাকলির বাড়িতে নিয়ে যায়। এই কলা গাছ এখন কোথায় রোপণ করি? বাড়ির আঙ্গিনায় রোপণ করলে তো টুনি দেখে ফেলবে। পেয়েছি বুদ্ধি। এই কলা গাছ আমি আমার ঘরের মধ্যে রোপণ করব। তারপর এই কলা গাছের বয়স কেটে গেলেও আমার আর কোনো ভয় নেই। এই কথা বলে কাকলি কলা গাছটি ঘরের মধ্যে রোপণ করে। পরের দিন সকালবেলা, হে কি, আমার কলা গাছ কোথায়? আর কে দিয়ে গেল আমার কলা গাছ? কাল কাকলি আমার কলা গাছের ওপর লোভ দিয়েছিল, নিশ্চয় ওই কাকলি আমার কলা গাছটা নিয়ে গেছে। যাই তো, কাকলি দিদির বাড়িতে যাই আর আমার কলা গাছের ব্যাপারে জেনে আসি। কাকলি দিদি, তুমি কি আমার কলা গাছটা নিয়ে এসেছো গো? আসলে আমার আঙ্গিনায় কলা গাছটা নেই গো। কাল তো আমাকে তো কলা গাছ দিসনি, তাহলে এখন আমি তোর কলা গাছ কোথায় পাবো বল? এই টুনি, এই তুই আবার আকার ইঙ্গিতে আমাকে চোর প্রমাণ করতে চাইছিস নাকি? হ্যাঁ, আমি তোমাকে কখন চোর বললাম বলো? তুমি তো সেটা নিজেই ভেবে নিচ্ছ গো কাকলি দিদি। ওরে, তোরা কি কোথায় আছিস? এই টুনি আমাকে চোর বলছে, টুনি আমাকে অপমান করছে। এই, তোরা দেখে যা, টুনি কত বড় সাহস। কাকলির চিৎকার শুনে বনের অনেক পাখি কাকলির বাড়িতে এসে ভিড় জমায়। এই টুনি, তোর এত বড় সাহস! তুই কিনা কাকলির বাড়িতে এসে কাকলিকে চোর বলছিস, তাও আবার তোর কাছে কোনো প্রমাণ নেই। এই টুনিকে ধরে তোমরা মারো, এই টুনিকে একটা চরম শাস্তি দাও তোমরা। আমাকে কিনা ও চোর বলে? আমি তো তোমাকে চোর বলিনি। শোনো, আমার কথা শোনো সবাই। টুনির কোনো কথাই কেউ কানে তোলে না। টুনিকে যখন মারতে সবাই এগিয়ে আসে, এদিকে কলা গাছের বয়স কেটে যায়, আর কলা গাছ নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি অবস্থায় দেখতে পায়। কি, আমি এখানে ঘরের মধ্যে বন্দি কেন? এখানে আমাকে কে নিয়ে এসেছে? হ্যাঁ, আমার মনে পড়েছে, কাকুনি আমার শরীরে কি যেন তরল ছুঁড়ে মেরেছিল। তার মানে ওই তরলে কিছু একটা ছিল, যার কারণে আমি বশীভূত হয়ে গিয়েছিলাম। আর সেই সুযোগে শয়তান কাকুলি আমাকে তুলে এনে ঘরে রেখেছে। দাঁড়া, আজ আমি ওর ঘর ফেটে বের হব। এই কথা বলে কলা গাছ কাকুলির ঘর ফেটে বের হয়, আর সবাই সেই কলা গাছটাকে দেখতে পায়। আরে, কাকুলির ঘর ফেটে কিনা কলা গাছ বের হলো, এ কেমন আজব ব্যাপার! ওই তো আমার জাদুই কলা গাছ। তার মানে কাকুলি, তুই আমার কলা গাছ চুরি করেছিস, আর তুই আমাকে অপবাদ দিচ্ছিস। টনি, ওই কাকুলি আমাকে চুরি করে এনেছে, আর একটা বশ করে বশীভূত করেছিল, আর কিছু তরল ছিটিয়ে আমাকে বশ করেছিল। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, আমি কিচ্ছু করিনি। তুই যদি কিছু না করিস, তাহলে আমার ঘর ফেটে কলা গাছ বের হলো কি করে? বনের পাখিরা দেখলে তো কে দোষী? ছি কাকুলি, তুই এত খারাপ। এই, তোরা সবাই মার, কাকুলিকে ধরে মার। আমাকে মেরো না গো, আমি আর কখনো এমন অন্যায় করবো না। আমাকে ছেড়ে দাও আমাকে। কিন্তু বনবাসীরা কাকুলির কোনো কথাই শোনে না, কাকুলিকে মারতেই থাকে। আর এভাবেই কাকুলি তার শাস্তি পায়। আর টুনি কাকুলির ঘর থেকে কলা গাছ তুলে তার বাড়িতে নিয়ে যায়। তারপর সেই কলা গাছে সোনার কলা বিক্রি করে টুনি সুখে দিন কাটাতে থাকে। চোর চোর, কে কোথায় আছো? আমার ঘরে যে চোর ঢুকেছে। চোর 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 যে আমার সবকিছু নিয়ে পালিয়ে গেল। কে কোথায় আছো? এভাবে টোনা মেয়েদের মতন একা কান্না জড়িয়ে দেয়। আর এদিকে টোনার এমন কান্নাকাটি শুনে প্রতিবেশীরা সেখানে চলে আসে। আরে আরে বোকা কোথাকার, তোর মতো একটা ছেলে পাখি ঘরে থাকতে কি করে চুরি হয় বলতো? তাছাড়া তুই আবার মেয়েদের মতো এমন একা কান্না কেন করছিস? আমি তো ঘুমিয়েছিলাম, তবে আমি চোরকে দেখেছি। ওকে ধরে পিটুনি দিয়ে আমি আমার সব জিনিসপত্র ফেরত নিতে পারবো।
তাহলে বলতো দেখি, কে কে হয়ে হতচ্ছাড়া? আমি এক্ষুনি তাকে ধরে তার হাড় গোড় গুঁড়ো করবো। কালু কালু এসেছিল আমার ঘরে চুরি করতে। তোমরা সবাই মিলে ওকে ধরে শাস্তি দাও। কি? কালুর এত বড় সাহস! ও কিনা এসে তোর ঘরে আবার চুরি করছে? এই এই, চলো তো চলো, সবাই চলো। এরপর সবাই মিলে কালুর বাড়িতে যায় আর কালুকে কোনো কথাবার্তা ছাড়াই গণধোলাই করা শুরু করে দেয়। আরে আরে, তোমরা আবার আমাকে এভাবে কেন মারছো? ছাড়ো ছাড়ো আমাকে। আমি কি অপরাধ করেছি সেটা তো আগে বলো। তুই আমাদের টোনার বাড়িতে চুরি করেছিস, আর তাই তো আমরা সবাই মিলে তোকে গণধোলাই দিলাম। এবার তাড়াতাড়ি টোনার জিনিসপত্রগুলো বের কর তো, নয়তো কিন্তু আমরা সবাই মিলে তোকে ধরে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেব, এই বলে দিলাম। আরে আরে, তোমাদের সবার মাথা ব্যথা কি গেছে নাকি বলো তো? তোমরা সবাই পাগল হয়ে গেছো। আমি তো দুদিন থেকে ভীষণ অসুস্থ। গতকালকে আমি অসুস্থ হওয়াতে খাবারের খোঁজে বাইরেও যেতে পারিনি, আর তোমরা কিনা আমাকে এইভাবে চোর বলছো? তোমাদের সবার যদি আমার কোনো কথা বিশ্বাস না হয়, তাহলে তোমরা সবাই মিলে আমার পুরো ঘর খুঁজে দেখো। এরপর সবাই মিলে কালুর পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কেউই কোনো কিছু আর খুঁজে পায় না। আমরা তো আজকে কোনো জিনিসই খুঁজে পেলাম না, কিন্তু কখনো যদি আমরা সবাই কোনো প্রমাণ পাই, তবে কিন্তু তোকে পুলিশের হাতে তুলে দেব, এই বলে রাখলুম। এরপর সবাই মিলে সেখান থেকে চলে আসে। এভাবেই রাত পেরিয়ে ভোর হয়ে আসে। এই চামেলি, চল চল, তোর তো ঘাস খাওয়ার সময় হয়ে এসেছে। আমি তোকে ঘাস খাইয়ে নিয়ে আসি। টোনা তার পোষা গাভীকে নিয়ে ঘাস খাওয়াতে চলে যায়। এদিকে রাজদরবারে রাজা তার মেয়েকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। আমার মেয়েটার যে পশু আর গাছপালাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, আর আমার মেয়ের সেই ক্ষমতার জন্য যে কোনো সময় ওর ওপর যে কোনো বিপদ নেমে আসতে পারে। না না, বাবা হয়ে আমি আমার মেয়ের এত বড় ক্ষতি কিছুতেই হতে দিতে পারি না। আমাকে আজকেই কোনো যোগ্য রাজকুমারের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দিতে হবে। কে কোথায় আছো? এক্ষুনি আমার মেয়ের জন্য স্বয়ংবর সভার আয়োজন করো। রাজার কথা মতো প্রহরীরা স্বয়ংবর সভার আয়োজন করে। সেখানে বিভিন্ন জঙ্গল থেকে রাজকুমারীরা এসে হাজির হয়। রাজকুমারী, তুমি দেখো তো তোমার কাছে কাকে বেশি যোগ্য মনে হয়, আমি তার সঙ্গেই তোমার বিয়ে দিয়ে দেব। যথাজ্ঞা বাবা, ঠিক আছে, তোমার কথাই সব হবে। আচ্ছা, আপনারা কেউ কি দৈব শক্তির অধিকারী? দৈব শক্তি ছাড়া চলাচল করতে পারেন না এমন কেউ কি এখানে আছেন? আমি আছি রাজকুমারী, তুমি আমার কাছে এলে আমি তোমাকে সব শক্তি দিয়ে পরিপূর্ণ করে রাখবো। দুঃখিত, তাহলে তো আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি তাকে বিয়ে করব যার প্রতি আমার মন দুর্বল হয়ে যাবে। রাজকুমারীর এমন কথা শুনে ঈগল বেজায় রেগে যায়। রাজকুমারী, এখনো সময় আছে। আমার দেওয়া প্রস্তাবে রাজি হয়ে যাও, তবেই আমি সবাইকে ছেড়ে দেব। হা হা হা। আমি কখনোই তোর কথায় রাজি হব না। সাহস থাকে তো আমার সঙ্গে লড়াই করে দেখা। ঈগল ও রাজকুমারী তাদের লড়াই শুরু করে দেয়। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে লড়াই চলতে থাকে, আর সেই লড়াইয়ে ঈগল জিততে না পেরে মুখ দিয়ে আগুনের গোলা বের করতে থাকে। রাজকুমারীর প্রিয় গাছটাকে তো আমি নিতেই পারলাম না, তবে তাতে কি হয়েছে? রাজকুমারীর প্রিয় গাছটাকে তো আমি তার থেকে দূরে সরিয়ে দিতে পেরেছি। হা হা হা। এসব কথা বলে ঈগল অনেক দূরে চলে যায়, আর এইদিকে সব রাজকুমারীরা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। বাবা, ও বাবা, এবার আমাদের কি হবে বাবা? আমরা এদেরকে কি করে প্রাণবন্তর করব সেটা তো বলো। আমি তো এর কোনো কিছুই বুঝতে পারছি না রে মা, তবে আত্মীবুড়ি হয়তো এর একটা সমাধান দিতে পারবে। চল, আমরা বরং তার কাছেই যাই। এরপর রাজা আর রাজকুমারী মিলে আত্মীবুড়ির কাছে যেতে থাকে। আর এইদিকে তো টোনা সেই গাছটা পেয়ে ভীষণ খুশি হয়। আমার উঠোনে তো কোনো গাছই নেই। চল চল চামেলি, আমরা দুজন মিলে এই গাছটাকে আমাদের উঠোনে রোপণ করব, তাহলে যে আমার উঠানে লেবু চাষ হয়ে যাবে। এরপর টোনা তার গাভীটাকে নিয়ে বাড়িতে আসে, আর উঠানে সেই লেবুর গাছটা রোপণ করে দেয়। রোপণ করার সাথে সাথে টোনা তো ভীষণ অবাক হয়ে যায়, কারণ গাছটা যে হঠাৎ করে অনেক বড় হয়ে যায়
আর তাতে অনেক লেবু ধরে। চামেলি রে, এ আবার আমি কি দেখছি রে? টোনা অবাক হয়ে গাছটার দিকে তাকিয়ে থাকে। এদিকে রাজা রাজকুমারী আত্মীবুড়িকে সব ঘটনা খুলে বলে। মহারাজ, এই বিপদ থেকে বাঁচতে হলে রাজকুমারীকে একটা ত্যাগ স্বীকার করতে হবে। আমি যে সব ত্যাগ স্বীকার করতে রাজি আছি, আপনি শুধু আমাকে বলুন আমাকে কি ত্যাগ স্বীকার করতে হবে। জঙ্গলের ভেতরে একটা অতি সাধারণ পাখি আছে, যার নাম টোনা। ওই টোনার ভেতরে এক অদ্ভুত শক্তি আছে, আর আপনাদের অন্যতম অস্ত্র সেই লেবু গাছ, সেটাও আছে ওই টোনার কাছে। তার কারণে যে ওই টোনাকে আপনার বিয়ে করতে হবে রাজকুমারী। তাছাড়া আপনাদের বিয়ের পর আপনাদের দুজনের মধ্যকার শক্তি এক হয়ে মহাশক্তিতে পরিণত হবে, আর সেই মহাশক্তি দিয়ে আপনারা ওই রাক্ষসকে দমন করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুড়িমা, আমি বরং তাই করব। এরপর রাজা আর রাজকুমারী মিলে টোনার কাছে যায়। তারপর তারা টোনাকে সব ঘটনা খুলে বলে, আর রাজকুমারী টোনাকে বিয়ের প্রস্তাব দেয়। সব কথা শুনে টোনাও বিয়ের জন্য রাজি হয়ে যায়, আর তাদের বিয়েও হয়ে যায়।